হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কে? মেম্বার হ্যাঁ মেম্বার সাহেব বলছেন? ধরমপুর 1 নম্বর পঞ্চায়েতের মেম্বার সাহেব? আচ্ছা, আপনি কে? আমি এক সাংবাদিক বলছিলাম। কোথার থেকে? এই এখন আছি গাইঘাটা থানায়। আচ্ছা, এই মুহূর্তে তারপরে বলো। এই মুহূর্তে গাইঘাটা থানায় ওই ডাকবাবুর হ্যাঁ কাছে এসেছি। ডাকবাবুর সাথে একটু কথা আছে, তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, যাই হ্যাঁ হোক, বলো। এবার আপনার ওই যে একটা রাস্তার পাশে যশোর রোডের পাশে হাবড়া যেতে ডান দিকের জমিতে এক মানুষ সমান মাটি ফেলছেন, হ্যাঁ ওটা কার জমি? আপনারই তো? আমার। তা আপনি একটা মেম্বার হয়ে এইভাবে অবৈধভাবে মাটি ফেলতে পারেন? ওই যে মেম্বার সাহেব, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি তো একটু কাজে বেরিয়েছি, ওখান থেকে ফিরে আপনাকে আমাকে ফোন করে নিচ্ছি। কখন আসবেন? আমি সে বলে দেবো আপনাকে, ফোন করে বলে দেবো। আমি তো একটা নিউজে চলে এসেছি অলরেডি। যাক, ওটা করে লাভ নেই, নিজেদের মধ্যে একটা কম্প্রোমাইজ করে না, মাথা গরম সবারই থাকে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি আপনাকে পরে ফোন করে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, আসেন, শোনেন, সে ওইসব না অসুবিধা করে হবে না, একটা অসুবিধা হবে না। আপনাদের পিছনে আপনাদের মেম্বাররাই খুঁচাচ্ছে। একটু। অন্য মেম্বাররা খুঁচাচ্ছে, নাম বলা যাবে না। সে আমি বুঝেছি কে করছে, তো একটা কম্প্রোমাইজ করে নিলে দরকার নাই, সামনে ভোট, কোনো খোঁজাখুঁজি করা যাবে না। একটা কম্প্রোমাইজ করে হ্যাঁ, নেবো, আসেন। কম্প্রোমাইজ করতে হবে। সামনে ভোট, কোনো রকম কোনো কিছু কিন্তু করা যাবে না, খোঁজাখুঁজি করাই যাবে না। ঠিক আছে। তাহলে আমি কথা বলে নিয়েছি উচ্চ মহলে, পরে বললেও সামনে ভোট, কোনো খোঁজাখুঁজি করা যাবে না, কথা বলে নাও। ঠিক আছে। আমি দুপুরের দিকে ফোন করছি আপনাকে। হ্যাঁ ঠিক আছে। এই নাম্বার তো আপনার? হ্যাঁ, কিন্তু 4টেই তো আবার আমরা চলে যাবো। 4টে না, তার আগে আমি এক জায়গায় এসেছি নিউজে একটা, দত্তপুকুরে, ওখান থেকে কাজ সেরে আপনি ঢুকে যাচ্ছি ধরমপুরে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং আজকের দেখুন একেবারে অন্তর তদন্ত চালিয়ে তুলে নিয়ে এসছেন। কয়েকদিন আগে আমরাই আপনাদেরকে দেখিয়েছিলাম বিভিন্ন এমনকি আমাদের দৈনিক প্রভাতী বাংলার একটা শ্রেষ্ঠ সংবাদপত্র যে খবর দেখানো খবর প্রচার করা হয়েছিল যে দুজন লোককে সাংবাদিক, তাদেরকে ভুয়ো সাংবাদিক, তোলাবাজ এই সমস্ত বলে তাদেরকে পিটিয়ে তারপর তাদের জামা কাপড় ছিঁড়ে পঞ্চায়েতের অফিসের মধ্যে রক্তাক্ত করে তাদেরকে পুলিশের হাতে না দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা সেদিনকেই আমাদের সন্দেহ হয়েছিল আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিংয়ের যে ঘটনাটা কি। দেখুন, এখন তো আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার যুগে, আগে যখন সোশ্যাল মিডিয়া ছিল না, খবরের কাগজ জেলাতে 20-22টা খবরের কাগজ ছিল রেজিস্টার্ড, সোশ্যাল মিডিয়া ছিল। এখন সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে অযোগ্য সেও একটা চ্যানেল খুলে খবর দেখাতেই পারে। তো তেমনি অশোকনগরের 2 যুবককে ধরে তাদেরকে ফোন করে পঞ্চায়েত প্রধান নিজের নাম গোপন করে তাদেরকে পঞ্চায়েত অফিসে ডেকে নিয়ে আসেন। তারপর পঞ্চায়েত অফিসে বেধড়ক মার দিয়ে পুলিশও নিয়ে এসেছিলেন, পুলিশও সেখানে বসা রয়েছে, গাইঘাটা থানার পুলিশ। আমরা সেদিনই প্রশ্ন তুলেছিলাম যে একজন পঞ্চায়েত প্রধানের ক্ষমতা কতটুকু, যে তিনি একজনকে মারধর করে তার অফিসের মধ্যে বন্ধ করে তারপরে তাকে পুলিশের হাতে না দিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। আমাদের আরও যে জায়গাটায় সন্দেহ হয়েছিল যে পঞ্চায়েত প্রধান বলছেন যে আমি 2018 সাল থেকে এই লোকটার কথা শুনে আসছি, 2025 সালে এসে উনি হাতে তাকে ডেকে নিয়ে এসে তাকে পুলিশের হাতে না দিয়ে তাকে মুচলেখা লিখিয়ে তার জামা ছিঁড়ে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো জামা কিনে দিয়ে। এবার দেখুন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং কি বের করে নিয়ে আসলেন। আমরা তো সেদিনই বলেছিলাম যে এই গাইঘাটা থানা এলাকার ধর্মপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ, তিনি যে বক্তব্য রেখেছিলেন তিনি সন্দেহের ঊর্ধ্বে নয়, তার বিরুদ্ধে পুলিশের অ্যাকশন নেওয়া উচিত। আমরা এবার খবর নিয়ে এই যে লোকটিকে মারধর করা হয়েছিল তার কাছে আমরা পৌঁছে গিয়েছিলাম এবং সেখান থেকে আমরা জানতে পারছি কেন ওকে পুলিশে তুলে দেওয়া হয়নি সেদিন। তার থেকে 2টো মোবাইল, তার ড্রোন ক্যামেরা, তার হাতে থাকা 2টো সোনার আংটি সব কিছু খুলে রেখেছিলেন এই পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ। ভেবেছিলেন মার দিয়ে তাড়িয়ে দিলে আর কোনোদিন এইগুলো এই লোকটা নিতে আসবে না। লোকটা সাংবাদিক কি সাংবাদিক নয়, উনি ফেসবুকে একটা প্রবাহ বলে একটা কি সংবাদের করেন, আমাদের বলছিলেন। কিন্তু আমাদের প্রশ্ন সে জায়গায় নয়, কেন ছেড়েছিলেন এই নির্মল ঘোষ?
তিনি কিন্তু ছেড়েছিলেন তার দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য। এবার আপনারা জানতে চাইবেন কি দুর্নীতি। দেখুন তার পঞ্চায়েত এলাকায় কিভাবে পুকুর ভরাট হচ্ছে মাটি ফেলে, সেই ছবিটা দেখুন। যে ছবিটা এই লোকটা তুলে এই পঞ্চায়েত প্রধানের যে সাগরেদ ছিলেন, যাকে মানে যে ভর্তি করেছিলেন তাকে ফোন করেছিলেন, সেই ফোনেই কিন্তু তখন ওই পঞ্চায়েত প্রধানের যে সাগরেদ, ওখানকার সঞ্চালক পঞ্চায়েতের, তিনি বলছেন এখানে অনেক পুকুর ভরাট হয়েছেন। আমাদের হাতে সেই চাঞ্চল্যকর ছবি। এই যে ধর্মপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ, তিনি তো একেবারে সাধক হয়ে গেছিলেন যে আমি ডেকে নিয়ে এসে তারপরে ধরলাম 34-35 জনের থেকে উনি টাকা নিয়েছেন। আরে ভাই, টাকা নিয়েছেন খুব ভালো কথা, তাকে পুলিশে দিলেন না কেন? আপনি কি এই রাজ্যের যে থানাগুলো চলে, আপনি কি থানার ওসি নাকি যে আপনি একটা পঞ্চায়েতের প্রধান পুলিশ বসিয়ে রেখে তাকে মারধর করলেন? তারপরে এখানেও ছাড়ুন, তারপর তার জিনিসগুলো নিয়ে নেওয়ার পরে সে যখন তার বাড়ির পরিচারিকাকে দিয়ে ফোন করেছে জিনিসগুলো ফেরত আনার জন্য, এবং সেখানে পঞ্চায়েত প্রধানের কাছে যাওয়ার পরে তারপরে কিন্তু এই পঞ্চায়েত প্রধান তাকে কিন্তু বলছেন যে না, এই জিনিসগুলো নিতে গেলে যারা ওখানে ছিলেন তাদেরকে মানে 20,000 টাকা মদ খাওয়া, এটা আমাদের কথা নয়, কিন্তু 20,000 টাকা মদ খাওয়ার জন্য দিতে হবে। সেই বক্তব্য আমাদের কাছে এসছে, আমরা তুলে ধরছি আপনাদের কাছে। দেখুন, সাংবাদিকের কাজ হচ্ছে সত্যটা তুলে ধরা। যে লোকটি এই 30-35 জনের কাছ থেকে টাকা নিয়েছে বলছেন, সেই লোকটার যদি উনি টাকা নিয়ে থাকেন, আমরা তো সেটা চোখে দেখিনি, যদি উনি টাকা নিয়ে থাকেন তাহলে কেন তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না? তাহলে তো অভিযোগটা রেজিস্ট্রি হলো না যে তিনি ভুয়ো সাংবাদিককে ধরেছিলেন। পঞ্চায়েত প্রধান এখানে যেটা করলেন, তার দুর্নীতি যাতে না ফাঁস হয় সেই জন্য এই লোকটাকে তিনি ছেড়ে দিলেন, পুলিশের হাতে দিলেন না, আর তার জিনিসপত্রগুলো কেড়ে আগেই তিনি রেখে দিয়েছিলেন। এবং এও বলেছেন যে জিনিসপত্র রাস্তায় আসলে আমরা কিন্তু জিনিসপত্রগুলো লোকে যদি কেড়ে নেয় আমাদের কিন্তু কিছু করার নেই। আমরা অবাক হয়ে যাই, রাজ্যের যারা তৃণমূলের নেতা আছেন তারা কি এইসব ঘটনা দেখেন না? একটা পঞ্চায়েত প্রধানকে কি ক্ষমতা দেওয়া রয়েছে? এলাকায় পুকুর ভরাট চলছে, এলাকায় যশোর রোডের ওপরে রাস্তার জমিতে মাটি ফেলে জমি ভরাট চলছে এখানে। এগুলো তো 2 নম্বরই কাজ, এগুলো তো অন্যায়। হ্যাঁ, এবার এই লোকটা যদি ফোন করে টাকা চেয়ে থাকেন বা এই লোকটা যদি ফোন করে টাকার দাবি করে থাকেন, সেটা তো তার পুলিশে যাওয়া উচিত ছিল। তাকে পুলিশে কেন দেওয়া হলো না? পুলিশে দেওয়া হলো না কারণ হচ্ছে এই যে নির্মল ঘোষ যিনি রয়েছেন, এই নির্মল ঘোষই কিন্তু মানে নিজের দোষ ঢাকার জন্য তিনি কিন্তু আর কিন্তু তাকে পুলিশে দিলেন না। পুলিশে না দিয়ে তাকে ভালো করে ধোলাই দিয়ে তাকে ছেড়ে দিলেন যাতে নিজের না আসে। দেখুন, আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং একদম এলাকায় মাটি যে ভরাট হচ্ছে, একেবারে গাড়িতে করে মাটি ফেলা হচ্ছে, সেই সহ সবটা তুলে নিয়ে এসছে। কারণ আমরা চাই যে মানুষ সত্যটা জানুক, সত্যটা জানানোর জন্যই আমাদের এই উদ্যোগ। যে যদি এই ভুয়া সাংবাদিক হিসাবে তাকে মারধর করা হয়ে থাকে, তার নাকি মুচলেখা লিখে নেওয়া হয়, তাহলে এই পুকুর ভরাট, জলা ভরাট, রাস্তা ভরাটের জন্য এই নির্মল ঘোষের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না? আর পুলিশও এখনও কেন বসে রয়েছেন যে পঞ্চায়েত অফিসের মধ্যে একটা পুলিশ অফিসারকে বসিয়ে রেখে তারপরে তাকে মারধর করা হলো? আমরা দেখাবো, শোনাবো আপনাদেরকে সেই পঞ্চায়েত প্রধান কি বলছেন অন লাইভে আমরা তাকে ধরবো আপনাদের জানানোর জন্য যে তিনি কি বলছেন। আপনারা দেখুন সেই খবর। ন্যাশনাল সাইবার হেল্পলাইন 1930-তে অবিলম্বে এদের রিপোর্ট করুন। গৃহ মন্ত্রণালয় দ্বারা জনস্বার্থে প্রচারিত। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন দেখছেন তো, ধরছেন না। অনুগ্রহ করে আমরা এই নির্মল ঘোষের বক্তব্য শোনাতে চেয়েছিলাম আপনাদেরকে, কিন্তু উনি
ফোন ধরলেন না। আচ্ছা, আর একবার দেখছি উনি ধরেন কি না। যদি ধরেন তাহলে ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে কি হয়েছে ব্যাপার। নির্মল ঘোষ প্রধান দেখুন উঠেছে। থেকে আপনি কল করছেন উনি তো ফোন ধরলেন না, আপনারা দেখলেন। আমরা চেয়েছিলাম যে ওনার বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, তো উনি যখন ফোন ধরলেন না, যদি পরে উনি কখনো ওনার বক্তব্য জানাতে চান আমরা অবশ্যই তুলে ধরব। কিন্তু আজকের যে আমাদের সুরেন্দ্র কুমার সিং যে তদন্ত তুলে নিয়ে এসছেন, সেটা কিন্তু স্পষ্ট হলো যে পুলিশের হাতে এই যে সাংবাদিক ছিলেন, মানে যে সাংবাদিক বলে, ভুয়ো সাংবাদিক বলে যাকে ধরেছিল বলছে, তাকে কিন্তু পুলিশে দেওয়া হয়নি যাতে এই পঞ্চায়েত প্রধানের কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে যায়। সেই জন্য কিন্তু এই কাজটা করা হয়েছিল। দেখুন সেই খবর। গত শনিবার সাংবাদিককে, আমি যে সাংবাদিকের বাড়ি কাজ করি, সেই সাংবাদিককে রক্তমাখা অবস্থায় ঢুকতে দেখি বিকেল 4টের সময়। এরপর আমি সঙ্গে সঙ্গে হাবড়া হসপিটালে ওনাকে নিয়ে যাই, ডাক্তার দেখাই, দেখিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসি। গত সোমবার আমি প্রধানকে ফোন করে জিজ্ঞাসা করি যে আপনি সাংবাদিকের যে জিনিসগুলো আটকে রেখেছে এগুলো কি কারণে আটকেছেন। উনি বলছেন যে আমি আটকেছি ওনার কিছু কারণে। আমি দেখুন, আমি আপনার ওখানে যাচ্ছি, ওনাকে নিয়ে আপনি জিনিসগুলো দিয়ে দেন। উনি বলছেন না 50,000 টাকা দিতে হবে, নাহলে ছাড়বো না। তারপরে উনি আমাকে পার্সোনালভাবে একা দেখা করতে বলেন। আমি তারপরে সাংবাদিককে নিয়ে যাই। উনি জানেন না যে আমি সাংবাদিককে নিয়ে গেছি। আমি সাংবাদিককে নিয়ে যাই এবং উনি আমাকে পার্সোনালভাবে ডেকে বলে যে 20,000 টাকা দিতে হবে, নাহলে জিনিস ছাড়বো না। আমি প্রধানকে জিজ্ঞাসা করি 20,000 টাকা কিসের জন্য চেয়েছেন। উনি বললেন যে যারা যারা ছিল ওখানে মারধর করেছিল তারা মদ মাংস খাওয়ার জন্য টাকাটা চেয়েছে। তাদেরকে মদ মাংস খাওয়ার পয়সা দিলেই তারা জিনিসপত্রগুলো ছেড়ে দেবে, নইলে ছাড়বে না। প্রধান এও বলেন যে যদি আমি না আমরা টাকা না দিই জিনিসপত্রগুলো ছেড়ে দেন। ওনার হাতে পায়ে ধরলাম, কিছুতেই ছাড়লো না। উনি বললো না টাকা দিতে হবে। আবার আর একটা রিকোয়েস্ট করলো আমাকে, জিনিসপত্র ছাড়তে পারি নিচে নামিয়ে দেব, পাবলিকে যদি আপনাদের ধরে আমাদের কোনো দায়ী না। এরপরে আমি প্রধানকে জিজ্ঞাসা করি মদ মাংস খাওয়ার টাকা কেন দেব। উনি কে, প্রধান কে বলার? একটা প্রধান হয়ে উনি কখনো বলতে পারে যে মদ মাংস খাওয়ার টাকা দেন একটা সাংবাদিকের কাছে? ওনাকে কেন আমি টাকা দেবো মদ মাংস খাওয়ার? তারপরে ওনার বাড়ি থেকে বেরিয়ে এসে আমি ওসির কাছে ফোন করি, বড়বাবু গাইঘাটা থানার। সে বলেছেন তারা আসুন, ওনার এতে পঞ্চায়েতে কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না, জিনিস উনি আপনিই ছেড়ে দেবে। গত শনিবার দিন আমার মা যে সাংবাদিকের কাছে কাজ করে, সাংবাদিকের নাম হলো সুশান্ত সেন। তিনি হচ্ছে গিয়ে রক্তাক্ত অবস্থায় ঠিক 4টে সাড়ে 4টের দিকে বাড়ি ফেরেন। তা আমার মা এসব দেখে, প্রায় জামা কাপড় ছেঁড়া ছিল, কানের মানে হাঁচড়ানোর দাগ টাগ ছিল। তা মা দেখে হচ্ছে কি ওনাকে তাড়াতাড়ি করে ঘরে নিয়ে আসে, ভালোভাবে মানে জিজ্ঞাসা করেন যে ঠিক কি ঘটেছে। তখন তিনি এসব যা যা ঘটেছে তাই সব বলল। তারপরে মা হচ্ছে হাবড়া হসপিটালে নিয়ে গিয়ে ওনাকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি নিয়ে আসলেন। একদিন রোববার যেখানে ঘটনাটা ঘটেছে সেখানে ধরমপুর 1 নম্বর পঞ্চায়েতের মা ফোন করে, পঞ্চায়েত প্রধানকে ফোন করে। উনি জিজ্ঞাসাবাদ করেন যে কেন এইসব ঘটনার মানে মারধর হয়েছে, তারপরে আটকে রেখেছে। আর উনি যেসব জিনিসপত্র আটকে রেখেছে, বাইক, তারপরে 2টো আংটি, ফোন, ব্যাগ, আরও যা যা ছিল, ক্যামেরা, আরও অনেক কিছুই কিছু আটকে রাখে। তারপরে তিনি হচ্ছে গিয়ে মানে মাকে বলে যে পরের দিন মানে দেখা করতে একলা। তা মা তো বুঝতে পারেনি কেন। তারপরে হচ্ছে গিয়ে মা সে যে সাংবাদিককে মেরেছিল সে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সঙ্গে আমিও ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে মাকে একলা ডেকে মাকে হচ্ছে গিয়ে কিছু পয়সা দাবি করে। প্রথমে হচ্ছে গিয়ে 1,50,000। তারপরে মা হচ্ছে গিয়ে অনুরোধ করলো যে না না আমরা তো গরিব মানুষ, এত টাকা হবে না। তারপরে 20,000 আসলো। আমি তখন শুনতে পাই যে দূর থেকে ওরা কথা বলছিল, তখন আমি শুনতে পাই যে ওরা 20,000 টাকা দাবি করছে। 20,000 টাকা ওরা বলছে যে যারা মেরেছিল সাংবাদিককে তারা হচ্ছে কি মদ মাংস খাবে বলে তার জন্য এইসব টাকা দাবি করে। এখন হচ্ছে কি উনি যে পঞ্চায়েত প্রধান, উনি এই হিসাবে
উনি তো হচ্ছে কি ওনার কর্তব্য আরো কিভাবে টাকা চায় একজন মানুষের কাছে। সেদিন আমি প্রধানের বাড়ি যাই, আমার মা এবং সাংবাদিক প্রধানের বাড়ি যাই, গিয়ে মা হচ্ছে কি বারবার অনুরোধ করেন। তারপরে ওনার যে সাংবাদিকের মালপত্র ছেড়ে দেওয়ার জন্য মা খুবই অনুরোধ করে এবং কি মা তার নাকছাবিটাও দেওয়ার চেষ্টা করছিল। পরবর্তীতে যে প্রধান তার হচ্ছে কি একজন সাকরেদ ছিল, তা আমি শুনতে পাই যে ওনার কাছে বোম পিস্তল হ্যানা ত্যানা এসব কিছু আছে, এসব বলছিল। তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম। থেকে চলে আসার পরে ওসির কাছে ফোন করা হয়, ফোন করে মানে এসব যা যা মানে বলেছেন, টাকা পয়সা চেয়েছেন, তা বলা হয় যে তখন ওসি বলেন যে তোমরা কালকে যেও, কালকে গিয়ে টাকা পয়সা দেওয়া লাগবে না, এমনি মাল ছেড়ে দেবে। নমস্কার, আমি সুশান্ত সেন, পেশায় সাংবাদিক। দীর্ঘ 1998 সাল থেকে সাংবাদিকতা করি। এই সাংবাদিকতার এতদিন ধরে করছি, কেউ কোনোদিন কোনো বদনাম দিতে পারেনি। গত শুক্রবার একটা ফোন মারফত খবর আসে, গাইঘাটা ব্লকের ধরমপুর 1 নম্বর পঞ্চায়েত এলাকায় প্রধানের নেতৃত্বে যশোর রোডের পাশে এক মানুষ সমান মাটি ভরাট হচ্ছে এবং প্রধানের পঞ্চায়েত অফিসের পাশ দিয়ে একটা 1.5 বিঘা 2 মানুষ সমান জল, সেই জলাজমি ভরাট হচ্ছে। তাছাড়াও ওই রাস্তা দিয়ে একের পর এক সারাদিনে কয়েকশো গাড়ি চলাচল করছে, যার ফলে সরকারি রাস্তার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি মতো জানতে পেরে আমি সঙ্গে সঙ্গে এলাকায় যাই, ছবি করি, চলে আসি। পরবর্তীতে এই বিষয় নিয়ে চেপেও যাই, কিছু বলি না। কিন্তু গত শনিবার দিন, শুক্রবারের ঘটনার পরে গত শনিবার দিন গাইঘাটা ব্লকের ধরমপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান নির্মল ঘোষ, সে মিথ্যে পরিচয় দিয়ে ফোন করে আমাকে, যে সে এক মেম্বারের ভাই বলছে বলে আমাকে ফোন করে। আমি তাদের কোনো কর্ণপাত করিনি, শুনেছি উনি বলছেন দেখা করতে। তা আমি যথারীতি ওনার কথা মতন শুনে আমি সময় চাই, 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পঞ্চায়েতে দেখা করবো। কিন্তু শনিবার দিন যখন পঞ্চায়েতে দেখা করতে যাই, পঞ্চায়েত বন্ধ ছিল, সরকারি অফিস বন্ধ ছিল। তা সত্ত্বেও উনি পঞ্চায়েত অফিসে আমাকে ডেকে পাঠান। কিন্তু ওনার কি অভিসন্ধ ছিল আমি জানতে পারিনি। পঞ্চায়েত অফিসে যাওয়ার পরে উনি প্রথমে আমার মোবাইলগুলো কেড়ে নেয়, আমার জিনিসপত্র কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে একের পর জায়গায় ফোন করে, কিছু ফোনে সাংবাদিককে ডাকে, কেউ বাংলাদেশ থেকে কদিন আগে এসছে, কেউ কিছু আছে ফোনে, তাদেরকে দিয়ে উনি আমাকে যখন মারধর করছে সেগুলো লাইভ ছবি করে। শুধু তাই নয়, পঞ্চায়েত প্রধান লিটল বাড়িকে দিয়ে আমার জামাটা পুরো ছিঁড়ে রক্তাক্ত করে দেয়। আমার হাতে 2টো সোনার আংটি ছিল, সেগুলো জবরদস্তি পঞ্চায়েত প্রধান খুলে নেয়। 2টো মোবাইল ফোন ছিল, সেগুলো পঞ্চায়েত প্রধান খুলে নিয়ে তার আলমারিতে ঢুকিয়ে দেয়। আমার একটা ড্রোন ক্যামেরা ছিল, যা খুব মানে মূল্যবান, সেটাও পর্যন্ত পঞ্চায়েত প্রধান ব্যাগ টান দিয়ে তার আলমারির মধ্যে ঢুকিয়ে দেয়। শুধু এইসব করেনি, হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল, সেটাও পর্যন্ত প্রধান নিয়ে নেয়। নিচে আমার মোটর সাইকেল ছিল, সেটাও প্রধান পর্যন্ত বড় তালা চেন দিয়ে আটকে দেয়। কিন্তু আমার কথা হচ্ছে, একটা পঞ্চায়েত প্রধান তার কত বড় ক্ষমতা, সে কত ক্ষমতা বলে সে একটা সাংবাদিককে প্রথমে বলে ভুয়ো সাংবাদিক। যখন আমি সমস্ত কার্ড দেখাই তখন সেটা উনি কর্ণপাত করেননি, তখন মারধর করে, আরও উল্টে মারধর করে, পিটাপিট করে। আমার সারা শরীর, এই যে কান পান সব ফাটা আছে, সারা শরীর ফাটা আছে, সারা জায়গা দিয়ে রক্ত বেরোয়। এবং আমার যে পুরনো জামাটা ছিল, সেই জামাটাকে ছিঁড়ে টুকরো করে জামার মধ্যে রক্তে ভেসে যায়। সেই জামাটা যখন আমি টান দিয়ে নিতে চাই, প্রধান কিন্তু আমাকে দিতে দেয়নি, বলে নিজে দিতে দিস না, তাহলে কেস হয়ে যাবে, এটাকে নিয়ে পরে কেস কভার হয়ে যাবে, আমরা ফসে যাবো। এর করার পরে প্রধান সেদিনের মতন এই মালপত্র নিয়ে নিল। কিন্তু আমার প্রশ্ন একটাই, একটা পঞ্চায়েতের প্রধান কিভাবে একটা সাংবাদিককে ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে তার জিনিসপত্র নিল? পরে আমি যখন বুঝলাম যে প্রধান কেন করলো, আমার কাছে খবর ছিল প্রধান এবং তার পঞ্চায়েতের আর এক সদস্য, তার নাম, সে আবার পঞ্চায়েতের আবার কি বলে, পঞ্চায়েতের একটা কমিটির মধ্যে আছে, তারা দুজন মিলে যশোর রোডের গায়ে একটা জমি ভরাট করছে। তার ছবি আমি কেন করেছি এবং কেন আমি পুকুর ভরাটের ছবি করছি, কেন প্রধানের এলাকা ঢুকে আমি এই অবৈধ কাজগুলো বন্ধ করতে যাচ্ছি, অথচ এই নিয়ে প্রধান আমাকে প্রথম থেকে মারধর এবং পিটাপিটি করে প্রচন্ড অত্যাচার করে। কিন্তু আমার একটাই প্রশ্ন, প্রধান এই মারধরের পরে প্রধান প্রথমে আমাকে বলেছে 1 লাখ টাকা দিতে হবে। পাশ দিয়ে এক বাংলাদেশের এক ছেলে, বাংলাদেশি সাংবাদিক নাকি নামে পরিচয়, সে বাংলাদেশি ছেলে প্রধানের কানে কানে বলে ওর প্রচুর মাল আছে, ওর থেকে 1 লাখ টাকা নাও। প্রধান সঙ্গে সঙ্গে বলে প্রথমে 50,000, পরে বলে 1 লাখ দিতে হবে, 1 লাখ দিলে আপনি মালপত্র পাবেন, না তো এখান থেকে বেরোন। মারধর দিয়ে আমাকে রাস্তায় বের করে দেয়। পরবর্তীতে আমি আমার ঘরের পরিচারিকাকে নিয়ে প্রধানের বাড়ি যাই। গত সোমবার মঙ্গলবার দৌড়দৌড়ি করার পরে প্রধান তার বাড়িতে বসে রফা করে যে 20,000 টাকা দেবেন তবেই আপনার মালপত্র ফেরত দেবো, না দিলে আপনি একটা মালপত্র ফেরত পাবেন না।
তখন আমি সঙ্গে সঙ্গে প্রধানের বাড়ি থেকে বেরিয়ে এসে গাইঘাটা থানার ওসি বড়বাবুকে ফোন করি, বড়বাবুর কথা মতন বড়বাবু যেটা নির্দেশ দেন সে মতন আমি চলে আসি এবং পরের দিন থানার গাইঘাটা থানার 2 জন ফোর্স আমার সঙ্গে দেয় এবং সেই 2 জন ফোর্স গিয়ে আমার মালপত্র নিয়ে আমি আমার ঘরের কাজের যে পরিচারিকা এবং তার মেয়ে মিলে সমস্ত মালপত্র নিয়ে আমরা হাবড়ায় ঢুকে পড়ি। কিন্তু আমার কথা একটাই, বারবার একটাই কথা, প্রধানের এত বড় অর্ডার সিটি প্রধানকে কে দিল? আমার যে মারধর করেছে আছে প্রধানের বিরুদ্ধে কেন এফআইআর হবে না? কেন প্রধান অ্যারেস্ট হবে না? কেন প্রধানকে থানায় ঢোকাবে না? কেন প্রধানের বিরুদ্ধে কেন অভিযোগ হবে না? আজকে প্রধানের বিরুদ্ধে অভিযোগ করতে গেলে কেন অভিযোগ হবে না? হ্যালো হ্যালো হ্যাঁ কে? মেম্বার হ্যাঁ মেম্বার সাহেব বলছেন? ধরমপুর 1 নম্বর পঞ্চায়েতের মেম্বার সাহেব? আচ্ছা, আপনি কে? আমি এক সাংবাদিক বলছিলাম। কোথার থেকে? এই এখন আছি গাইঘাটা থানায়। আচ্ছা, এই মুহূর্তে গাইঘাটা থানায় ওই ডাকবাবুর কাছে এসেছি, ডাকবাবুর সাথে একটু কথা আছে তাই দাঁড়িয়ে আছি। আচ্ছা, যাই হোক, এবার আপনার ওই যে একটা রাস্তার পাশে যশোর রোডের পাশে হাবড়া যেতে ডান দিকের জমিতে 1 মানুষ সমান মাটি ফেলছেন, হ্যাঁ ওটা কার জমি? আপনারই তো? আমার। তা আপনি একটা মেম্বার হয়ে এইভাবে অবৈধভাবে মাটি ফেলতে পারেন? আপনার থানায় বলা আছে অবৈধভাবে লোক পুকুর ভরাট করছে, হ্যাঁ, রাস্তার উপর থেকে রাখেন, আমি বলি তারপর আপনি উত্তর দেবেন। বলেন। হ্যাঁ, হুম। আমার এখানে মোট হলো 9খানা পুকুর ভরাট হয়েছে, দিন রাত ভোর মাটির গাড়ি রাস্তার উপর দিয়ে চলছে, প্রশাসন দেখে না এগুলো? আচ্ছা, গেল, তারপরে বলেন আর কি আছে বলেন। না, এগুলো দেখে তো, দেখা তো উচিত, তাহলে সেই গাড়িগুলো কি করে চলছে সেগুলো দেখা উচিত। কিন্তু আমার পঞ্চায়েতে এনার্জি লেবার দিয়ে পুকুর কাটা, সেই পুকুর ভরাট হয়েছে। খবর সেটা কোথায় হয়েছে? এই ধরমপুর থানা জানে পুকুর ভরাট হচ্ছে? এখন জানে কি জানে না সে সে প্রধান বলে দেবে। আপনি প্রধানের কাছে আসুন, আমাদের যে 1 নম্বরের যে প্রধান আছে প্রধানের কাছে আসুন, সে সব বলে দেবে আপনার। না, প্রধানের কাছে আছে, কিন্তু বিএলআর ফোন তো জানে। বিএলআর কিছু বলেনি, অভিযোগ করেনি, থানা অভিযোগ করেন কোনো? না। কে করেছে? কার পুকুর কে করেছে? তাদের ব্যাপার, কি করেছে না করেছে আমরা। আর আমার তার পুকুর না, আমার জমি উঁচু করছি, যশোর রোডের গায়ে, জমি উঁচু করছি, আমি কোনো পুকুর ভরাট করিনি। না, আপনি যশোর রোডের গায়ে, যশোর রোড থেকে আপনার 50টা দেখাবো, কালকে আসবেন সকালে, আমার বাইকে করে নিয়ে আপনার সব কটা ঘুরি ঘুরি দেখাবো। আচ্ছা, আমি মেম্বার সাহেব আপনার কাছে আসতেই পারি? আপনি মেম্বার দেখাবো, দেখবেন, আপনি মেম্বার, আপনি সেটা বলবেন, আপনি মেম্বার সাহেব হবে না হবে, আপনি মেম্বার সাহেব শুনবো কথা শুনে, আপনি মেম্বার সাহেব আপনার কাছে আসতেই পারি, 1 কাপ চা খেতেই পারি গিয়ে, এটা কোনো ব্যাপার না। কিন্তু মেম্বার সাহেব আমাকে যেটা এলাকার লোকের অভিযোগ করলো বা আপনার আশেপাশের দোকানদাররা বলছে, যশোর রোড থেকে 1 মানুষ সমান মাটি ফেলছেন, হ্যাঁ, এবং ওটাকে মাটি ফেলাতে যখন এটাকে যশোর রোড থেকে 1 মানুষ, যশোর রোড থেকে 1 মানুষ, সেটা এবার আপনি ওই উলনটা ফেলবেন, ওটা যশোর রোড ছাড়া ওখানে হলো 7.5 ফুট থেকে 5 ফুট ডাউন আছে, আপনি ওখানে উলনটা ফেলবেন, ওখান থেকে পাঁচিলটা করাই যে যশোর রোড থেকে উলনটা পাঁচিল দেওয়া আছে। এলাকার মানুষগুলো বলিছে সে ঠিকই আছে, আপনার কথা বলতেই পারে, কিন্তু যশোর রোড ধরে ওই যেটা বললেন না, কালকে ওটা রাজমিস্ত্রি নিয়ে এসে উলনটা ফেলবেন যশোর রোডের থেকে, তাহলে যশোর রোড ছাড়া উঁচু না সমান সেটা আপনি বুঝতে পারছেন না। আমার তো সেগুলো নিয়ে তর্কে বিতর্কে যাচ্ছি না। আপনি যে অভিযোগটা বলছেন আমার কাছে এলাকার লোক বলছি না, এলাকার লোক যশোর রোড ছাড়া উঁচু 1 মানুষ সমান, আর আমি বলছি যশোর রোডের থেকে ওখানে উলন ধরবেন, যশোর রোড সমান। আপনি রাজমিস্ত্রি নিয়ে আসেন, রাজমিস্ত্রিরা উলন ধরলে আপনার পাইপ করে বলি যে মেম্বার সাহেব আমি কি এগুলো করতে পারি? আমি সাংবাদিকের আপনার সাথে আসুন, আমার পঞ্চায়েত প্রধান থাকবে, আপনি থাকবেন, কোথায় কোথায় আসে না আসে সব ঘুরি ঘুরি দেখানো হবে। প্রধান সাহেব কেন প্রতিবাদ করছে না? তখন প্রধান সাহেব কেন প্রতিবাদ করে না? যে অপরাধীরা সাজা পাক, প্রধান সাহেব কেন প্রতিবাদ করে না? অপরাধ হয় আমুক সাজা পাবো, কিন্তু এগুলো প্রধান সাহেব কেন স্টেপ নেয় না? প্রধান সাহেব স্টেপ নেওয়া উচিত। এই গাড়িগুলো চলছে, এই মাটিগুলো কাটছে, দীর্ঘদিন প্রশাসনের নাকের ডোকার উপর চলছে। কালকে কি জানেন আপনারা বলবেন, গতকাল রাত্রিবেলা শোনেন, গতকাল সন্ধ্যার সময় যে বৃষ্টি হলো, আপনার ঘরে মাটি ফেলার জন্য মেজারুল মাটি ফেলছিল। শুনুন কথাটা শেষ করেন, তারপর উত্তর দেন। আপনার আরেক যে আপনারা একটা যে মেম্বার আছে তার বাড়ির সামনে কেউ মাটি দেবেন, আমরা তো মাটি ফেলবো না। আপনার ওইখানে এই মাটি ফেলানি কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে, বন্ধ করছি, এরকম তার কোনোটাই নয়। কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ওখানে মাটি ফেলা নিয়ে, সন্ধ্যার সময় বৃষ্টি হওয়াতে 4-5 জন পড়ে গেছে, আজ সকালে 2 জন পড়ে গেছে সাইকেল নিয়ে।
একটাও করিনি। আমার কাছে আমি কালকে রাতে এসেছিলাম। প্রমাণ আপনারা দেখাতে পারবেন ভিডিওয়ে? সেই এক সবজিওয়ালা হাট করে যাচ্ছিল, তার সবজি এখনো এক বাড়িতে পড়ে আছে। তারপরে কথা হবে, এখন আমি বাইরে আছি তো। কাল সকালে আসুন, কটার দিকে আসলে কথা হবে? ফিরবো, আপনাকে নিয়ে সারা গ্রাম ঘুরবো। আচ্ছা, প্রধান সাহেব থাকবে পঞ্চায়েতে। আচ্ছা, তাহলে আরো পাকাপোক্ত হবে। 100 বার তাই। আসুন, ঠিক আছে, কালকে সকালের দিকে আছে। থানার খোঁজ নিয়ে আসুন, তাতে সুবিধা হবে সবাই। না 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 না, আমি থানা ফানা কেন, আমি এখন থানাতে আছি। ডাকবাসকে জিজ্ঞেস করলাম, ডাকবাসটা বললো জানি না আমি। ঠিক আছে, কালকে আসছি।